এত রাতে বাড়ি ফেরার কি দরকার ছিল? কাল দিনে ফিরতে আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙতো না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার সন্দেহ হলো গাঢ়, এটা সত্যিই তারই মা তো? পরক্ষণেই তুর্যের হৃদয়ে কড়া নাড়ল। তাহমিনা বেগম তার মা হওয়ার সাথে সাথে ঘরসেটি বেগমের বংশধর তো। এর দ্বারা সব সম্ভব। সেই বহুকাল আগে ঘরসেটি বেগম নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে পুরো বঙ্গদেশকে পরাধীনতার শিকল পরিয়ে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছিল। সেই তুলনায় তার বংশধরেরা তো কিছুই করছে না। তুর্য সময় নিল না বেশি, থমথমে কণ্ঠেই বলল, রাজশাহী থেকে তোমার বৌমাকে যুদ্ধ করে নিয়ে এসেছে, বাইরে দাঁড় করে রেখেছে। বরণ করে ঘরে তুলবে নাকি আমি ঘরে নিয়ে আসবো? পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে নিজের প্রথম ছেলে বউকে একটু বরণও করতে পারলাম না। তাহমিনা বেগম চোখ বড় বড় করলেন, অবিশ্বাস্য কণ্ঠে বললেন, সত্যি তুই পিতাকে নিয়ে এসেছিস? তুর্য ওপর নিচ মাথা নাড়ালো, মুখে বলল। হ্যাঁ। তাহমিনা বেগম যেন লাফিয়ে উঠলেন। চোখ মুখের তার ঘুম ঘুম ভাবটা কেটে গেল এক মুহূর্তেই। খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে? এই প্রথম আমার মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদা যত সব অকাজ করে বেড়াস। তুর্যের ছোট ছোট হলো চোখ। তার মা তার প্রশংসা করলো নাকি অপমান করলো বোধগম্য হলো না ঠিক। তুর্য থমথমে কণ্ঠেই বলল, তোমার বৌমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করে রেখেছি মা। তাহমিনা বেগমের চোখ মুখ গম্ভীর হলো। ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, আগে বলবি না? রাজশাহী থেকে কল করে বললি না কেন তুই পৃথাকে নিয়ে আসছিস, বেয়াদব? কথাটা বলে থামলেন তাহমিনা বেগম। হন্তদন্ত হয়ে ছুটলেন পৃথার পানে। ব্যস্ত কণ্ঠে বললেন, ইস, মেয়েটা কতক্ষণ ধরে বাহিরে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই পা ব্যথা করছে। মায়ের এহেন কথায় তুর্য অবাক না হয়ে পারল না। বেচারা এতদিন পর বাড়িতে ফিরল, সেই দিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার মায়ের। অথচ পুত্রবধূর জন্য দরদের শেষ নেই। একদম লাফিয়ে চলে গেল পুত্রবধূর নিকট। তার ছেলে না থাকলে ছেলের বউটা আসতো কোথা থেকে, হ্যাঁ? তুর্য মায়ের পিছু পিছু ছুটল, ঠোঁট উল্টে বলল, আমারও পা ব্যথা করছে, এতটা পথ জার্নি করে এসেছে, শরীরটা ক্লান্ত বেশ। তাহমিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, তোকে এত রাতে ফিরতে বলেছে কে? কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতি। এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক, জ্বালাস না আমাকে। তুর্য দাঁড়িয়ে পড়ল, বিড়বিড়িয়ে বলল, খসির বেগমের প্রধান বংশধর। তাহমিনা বেগম ব্যস্ত ভঙ্গিতে পা রাখলেন বসার কক্ষে। এক পলক তাকালেন পৃথার পানে। মেয়েটা ঘোমটা মাথায় নিচের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন পর পৃথাকে দেখে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন তিনি। উৎফুল্ল হয়ে ডাকলেন বাড়ির সবাইকে, গলা উঁচিয়ে বললেন, কই সব তোমরা? দেখে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যেই তাহমিনা বেগমের হাঁক ডাকে ঘুম ছেড়ে সবাই জড়ো হলো বসার কক্ষে। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজায় দাঁড়ানো কালো শাড়ি পরিহিত রমণীর পানে। তাহমিনা বেগম দেরি করলেন না, যাদের সাথে নিয়ে ছুটলেন বরণডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ আজ এত বছর পরে বাড়ির চৌকাঠে পা দিয়েছে, তাকে কি আর বরণ না করে ঘরে তোলা যায় নাকি? ঘরে যা যা ছিল তা দ্বারাই অল্প সময়ের মধ্যে বরণ সাজিয়ে নিলেন বাড়ির মহিলাগণ। অতঃপর ছুটে এলেন আবারও বসার কক্ষে। তাহমিনা বেগম হাতে বরণ ডালা নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালেন পৃথার মুখোমুখি। হাসি মুখে বরণ করতে শুরু করলেন শখের পুত্রবধূকে। শুধুমাত্র তিনি একা নন, তুর্যের চাচিরাও এই শেষ রাতে উঠে বরণ করে নিলেন পৃথাকে। মেয়েটা অবাক চোখে দেখছে সবাইকে। সে ভাবতেই পারেনি এতটা সহজে সবাই তাকে আপন করে নেবে। এই শেষ রাতে উঠে হুড়ুস্থুল বাঁধিয়ে বরণ করে নেবে তাকে। একটু আগে পৃথার মনে জন্মানো ভয়টা উবে গেল, কিছুটা হলেও স্বস্তি পেল মেয়েটা। বরণ শেষ হতেই তাহমিনা বেগম যেন হামলে পড়লেন পৃথার উপরে, নিজের সাথে জড়িয়ে নিয়ে বললেন, কত বড় হয়ে গেছে মেয়েটা, সে কবে দেখেছিলাম তোকে। কথাটা বলেই আবারও পৃথাকে ছেড়ে দাঁড়ালেন তাহমিনা বেগম। মেয়েটার এক গালে হাত রেখে অনুতাপের সুরে বললেন, এতদিন ধরে প্রতিটা দিন আমি কুমড়ে মরেছি, ভেবেছি আমার ভুলের জন্য তোর জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি, হয়তো তোর সাথে অন্যায় করেছি আমি। থামলেন তাহমিনা বেগম, একটু স্বস্তি নিয়ে বললেন, যাক,
দেরিতে হলেও আমার ছেলেটা সুপতি হয়েছে একটু, তোকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতে না হতেই পেছন থেকে শোনা গেল মোজাম্মেল চৌধুরীর কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে তিনি বললেন, মেয়েটাকে কি দরজার সম্মুখেই দাঁড় করিয়ে রাখবে নাকি? এমনিই কতটা পথ জার্নি করে এসেছে ওরা। স্বামীর কথায় টনক নড়ল তাহমিনা বেগমের। কপালে হাত দিয়ে বললেন, দেখেছিস, তোকে এতদিন পর কাছে পেয়ে আমি সব কিছু ভুলেই বসেছিলাম। থামলেন তাহমিনা বেগম। পৃথার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালে তুর্যের মেঝো কাকার মেয়ে ইরার পানে। আদেশের সুরে বললেন, তোর ভাবিকে তোর রুমে নিয়ে যা তো ইরা। মেয়েটা কতটা পথ জার্নি করে এসেছে, ওর এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। মায়ের কথায় ভ্রুদয় কুঁচকে এলো তুর্যের। তার এত বড় একটা রুম থাকতে তার বউ ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো, আমার রুম থাকতে আমার বউ বিশ্রাম নিতে এরা রুমে কেন যাবে? তাহমিনা বেগম ঘাড় বাঁকিয়ে তাকালেন ছেলের পানে। স্বাভাবিক কণ্ঠে বললেন, কারণ ও তোমার সাথে তোমার রুমে থাকবে না। প্রথমত বিয়ের আসরে ওকে ত্যাগ করেছিলে, এটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আর দ্বিতীয়ত ওর এখনো 18 বছর হয়নি, তাই তোমরা আপাতত আলাদাই থাকবে। তুর্য হতবাক হয়ে পড়ল মায়ের কথায়। এসব কি বলছে তার মা? সে পৃথার সাথে থাকতে পারবে না? এত বছর এত অপেক্ষার পর বউকে কাছে পেয়েও বউয়ের থেকে আলাদা থাকতে হবে? 18 বছরের অপেক্ষা করতে হবে? না, এরা আর ভালো হতে দিল না তুর্যকে। রাজশাহী থেকে ফেরার পথে ছেলেটা বেশ সময় নিয়ে ভেবেছিল বউ নিয়ে বাড়ি ফিরে ভালো হয়ে যাবে সে। এতদিন একা থাকলেও এখন বউ নিয়ে ফিরেছে, একটা ভারতী কথার ব্যাপারও স্যাপারও তো আছে। কিন্তু না, এই পরিবারের মানুষগুলোর জন্য আর ভালো হওয়া হলো না তুর্যের। ছেলেটা উঠে দাঁড়ালো। মায়ের কথার বিরোধিতা করে সে বলল, অসম্ভব। এত যুদ্ধ করে বউ এনেছি আলাদা থাকার জন্য নাকি? আমি আমার বউ ছাড়া এক মুহূর্তের জন্য একা থাকতে পারবো না। পৃথা ভরকালো, হতবাক নয়নে তাকালো তুর্যের পানে। বাড়িতে বাবা মা ভাই বোন চাচা চাচি এতগুলো লোকের সম্মুখে মানুষটা কেমন নির্লজ্জের ন্যায় অকপটে বলল বউ ছাড়া থাকতে পারবে না। তুর্যের লজ্জা না লাগলেও পৃথার লজ্জা লাগলো ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, চুপ করুন নির্লজ্জ পুরুষ মানুষ, বাবা মা চাচা চাচিকে তো একটু তোয়াক্কা করুন। কিন্তু আফসোস পৃথা এমন কিছুই বলতে পারল না। আজ এত বছর পর প্রথম এ বাড়িতে এসেছে, তাও নতুন বউ হিসেবে। এখনই এসব কথা বলা মোটেও শোভা পায় না তার। পৃথা নিজের লজ্জা নিয়েই নত মস্তকে বসে রইল। তাহমিনা বেগমও ছেলের হেন বেলাজ কথায় আশ্চর্য হলেন ভীষণ। তার ছেলে আগে তো এতটা বেলাজ ছিল না। বিদেশ থেকে ফিরে আসার দিন আর আজ এই দুদিনেই ছেলের নির্লজ্জ ধাঁচের কথায় বিরক্ত তিনি। তাহমিনা বেগম কপাল কুঁচকে তাকালেন ছেলের পানে, বিরক্তি নিয়ে বললেন, এইসব কথা বিয়ের আসর ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না তোমার? এখন এসব নিলজ্জের ধাসের কথা বন্ধ করে নিজের রুমে যাও, ঝামেলা করো না। তুর্য তাকালো মায়ের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমি মোটেই ঝামেলা করছি না মা, ঝামেলা করছো তুমি। এতদিন ধরে অপেক্ষা করে ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে বউকে নিয়ে এসেছে কি আলাদা থাকার জন্য? তাহমিনা বেগম তেতে উঠলেন, ধমকে সরে বললেন, তুর্য। তুর্য ততটা পাত্তা দিল না মায়ের ধমকে। সে তাকালো বাবার পানে, হুমকি দিয়ে বলল, বাবা, তোমার বউকে ধারণ করো। তোমার বউ আরেকটা বার যদি আমার বউকে আমার থেকে আলাদা করার চেষ্টা করে, তবে আমিও কিন্তু তোমাকে তোমার বউয়ের থেকে আলাদা করে দেব। মোজাম্মেল হক কেসে উঠলেন ছেলের কথায়। বাড়ির সবাই ঠোঁট টিপে হাসছে মা ছেলের কাণ্ডে। যেমন মা তেমন তার ছেলে, দুজনের কেউই কারো থেকে কম যায় না। কিন্তু এর মাঝখানে ফেসে গেলেন মোজাম্মেল হক। লোকটা হাঁসফাঁস করে উঠলেন। সে ঠিক জানে ছেলে তার এক কথার মানুষ। ছেলে যখন বলেছে পৃথার সাথে তাকে থাকতে না দিলে সেও তাহমিনা বেগমের থেকেও তাকে আলাদা করে দেবে, তার মানে করেই করবে। শেষে কিনা এই বুড়ো বয়সে তাকে বউ ছাড়া হতে হবে। মোজাম্মেল হক তাকালেন স্ত্রীর পানে, আমতা আমতা করে বললেন, বলছিলাম কি তহমিনা? ব্যাস এটুকু বলেই থামতে হলো তাকে। তাহমিনা বেগম জ্বলে উঠলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, একদম ছেলে হয়ে সুপারিশ করবে না আমার কাছে। আমি যখন বলেছি ওরা আলাদা আলাদা থাকবে, তার মানে আলাদাই থাকবে। তুর্য তেতে গেল, ক্রোধিত কণ্ঠে বলল, 7 বছর পর দেশে ফিরেছিলাম, বউয়ের খোঁজ করেছে, তোমাদের কাছে বারবার জিজ্ঞেস করেছে
আমার বউয়ের কথা। একটা মানুষ আমাকে সাহায্য করেনি, এখন যখন নিজের যোগ্যতা খুঁজতে খুঁজতে বউকে পেয়েছে, তখন উঠে পড়ে লেগেছে আমাকে বউয়ের থেকে আলাদা করতে। তাও তো আমি হতে দেবো না। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যকে শাসিয়ে বললেন, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো তুর্য। আর তাছাড়া আমি তো তোমাকে তোমার বউয়ের থেকে সারা জীবনের জন্য আলাদা করতে বলিনি। ওর 18 বছর হোক, তারপর না হয় একসাথে থাকবে। আর তো মাত্র কয়টা দিন। তুর্যের মেজাজ গরম হলো। 10 বছর বয়সে মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে এখন একটা নাটক শুরু করেছে সবাই মিলে। 10 বছরের একটা মেয়েকে 20 বছরের এক যুবকের সাথে বিয়ে দিতে এদের কারো বিবেকে বাঁধেনি। এখন 17 বছরের একটা মেয়েকে তার স্বামীর কক্ষে পাঠানোতে বিবেকে বাঁধছে। 18 বছর না হলে স্বামীর সাথে থাকা যাবে না, অথচ 10 বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে। কি অমায়িক যুক্তি এদের! আচ্ছা, তখন যদি তুর্য বিয়ের আসর ছেড়ে বিদেশে না যেত, পৃথার সাথে থাকতে চাইতো, তখন কি করতো এরা? একজন 10 বছরের মেয়ের কোনো শারীরিক চাহিদা নাই থাকতে পারে, কিন্তু একজন 20 বছরের যুবকের শারীরিক চাহিদা অবশ্যই ছিল। নিজেকে বিবাহিত জেনে সে যদি তখন নিজের শারীরিক চাহিদাকে নিয়ন্ত্রণ না করতে পারতো, তখন কি হতো? নিশ্চয় ভুগতে হতো এই ছোট্ট মেয়েটাকে। তুর্য ক্রোধে দিশাহারা হলো, শক্ত কণ্ঠেই বলল, আমার বউ আমার সাথে কোনো কক্ষে থাকবে, দেখি কি আটকায়। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, বাবা মা চাচা চাচিদের সম্মুখে তোমার এইসব কথা বলতে একটুও লজ্জা করছে না তুর্য? নির্লজ্জ ছেলে একটা। তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল, ঘসিটি বেগমের ছেলে তো, তাই লাজ লজ্জা একটু ছোটবেলা থেকেই কম আমার। তাহমিনা বেগম ছেলেকে চোখ রাঙালেন, শাসিয়ে বললেন, একদম মাঝে মাঝে কথা বলবে না, বেয়াদব ছেলে। এত বছর বিদেশের মাটিতে থেকে লাজ লজ্জা ছোট বড় সব জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছো নাকি? তুর্য পাত্তা দিল না মায়ের কথায়। এগিয়ে গিয়ে সে পৃথার এক হাত চেপে ধরল নিজের হাত ধারা, স্বাভাবিক কণ্ঠেই বলল, রুমে চলো দেবো, কতটা পর জার্নি করে এসেছে, এখন তোমাকে নিয়ে আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তুর্যের এহানো বেলাজ কথায় হতবাক হলেন উপস্থিত সবাই। তাহমিনা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, পরক্ষণেই নাক মুখ কুঁচকে বললেন, বেলাস নির্লজ্জ ছেলে, এতক্ষণ কি বললাম তোমার কানে যায়নি? প্রীতা তোমার সাথে তোমার রুমে থাকবে না। ওর জন্য আমি অন্য রুমের ব্যবস্থা করছি, ও সেখানেই থাকবে। তুর্য তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি নির্লজ্জ হতে পারি, কিন্তু শরমহীন নয় মা। তাই এখনো বউকে সবার সম্মুখে কোলে তুলে নিয়ে নিজের রুমে ঢুকে যায়নি। দয়া করে তুমি আমাকে তেমন কিছু করতে উস্কে দিও না। তাহমিনা বেগম আর কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। এতক্ষণ ধরে তো কম বললেন না, তবুও তার বেলার ছেলেকে শোনাতে পারলেন না কিছুই। তার এক কথা, বউয়ের থেকে আলাদা থাকবে না। এরপর আর কী বা বলার থাকতে পারে? তুর্যের হয়তো লাজ লজ্জা নাও থাকতে পারে, কিন্তু তার তো আছে। তারপরেও এতক্ষণ কম যুদ্ধ চালালেন না তিনি। তাহমিনা বেগমের ভাবনার মধ্যেই তুর্যের ছোট ভাই তারেক এগিয়ে এলো ভাইয়ের পানে। এতক্ষণ সে দাঁড়িয়ে ছিল এখানে, গোল গোল চোখে দেখছিল পরিস্থিতি, কিন্তু ভাইয়ের শেষ কথাটায় আর দাঁড়িয়ে থাকতে পারল না তারেক। এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি, মাথা চুলকে প্রশ্ন করলো, নির্লজ্জ আর শরমহীন কি আলাদা ভাই? এই শব্দ দুইটার মধ্যে পার্থক্য কি? তুর্য সরু দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, ঠান্ডা কণ্ঠে বলল, নির্লজ্জের শব্দটা 4টা অক্ষর দ্বারা গঠিত এবং শব্দের শেষে যুক্ত বর্ণের ব্যবহার রয়েছে। আর শরমহীন শব্দটা 5 অক্ষর দ্বারা গঠিত এবং পুরো শব্দটাতে কোনো যুক্ত বর্ণ নেই। ভাইয়ের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল তারেক। পৃথার থেকে বছরে খানিকের বড় হবে সে। এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে ছেলেটা, শ্রেণীতেও মেধাবী হিসেবে বেশ নামডাক আছে তার। কিন্তু এত পড়াশোনা এবং এত বইয়ের মধ্যেও নির্লজ্জ আর শরমহীন শব্দের এমন কোনো পার্থক্য কখনো খুঁজে পায়নি। ছেলেটা গভীর চিন্তায় নিমগ্ন হলো, এতদিন তার পড়াশোনায় ভুল ছিল নাকি তার বিলেত পাশ করা ভাই ভুল বলছে? তুর্য এর মধ্যেই পৃথার হাত ধরে টান লাগালো, আবারও বলল, রুমে চলো বউ। পৃথা হাঁসফাঁস করছে, লজ্জা লাগছে তার। তাহমিনা বেগম এত করে বললেন দুজনের আলাদা রুমে থাকার কথা, সেখানে কিভাবে সে ড্যাং ড্যাং করে তুর্যের রুমে গিয়ে থাকবে? তাছাড়া তুর্যকে চেনেই বা কয়দিন সে? যতই বিয়ে হোক, এভাবে হঠাৎ এক পুরুষের সাথে এক কক্ষে একসাথে থাকতে যে কোনো মেয়েরই ইতস্তত লাগবে। তার উপর যদি হয় আবার আলাদা রুমে থাকা নিয়ে এত ঘটনা,
পৃথা ঠায় দাঁড়িয়ে রইল। তুর্যের টানা টানিকে উপেক্ষা করে এক পাও এগোলো না সে। তুর্যের ভ্রুদয় কুঁচকে এলো। তীক্ষ্ণ কণ্ঠে সে পৃথাকে বলল, তুমি আমার সাথে আমার রুমে যাবে, নাকি আমি এবার সত্যি সত্যি কোলে নিব তোমায়? পৃথা শিউরে উঠল। সে বেশ জানে এই পুরুষ বিদেশ ফেরত নির্লজ্জ। তার কথা অমান্য করলে যখন বলেছে কোলে নিবে, তখন সেই কথা তুর্য রাখবেই। স্থান কাল পাত্র কোনো কিছুই বিবেচনা করবে না। পৃথা আর চোখে একবার তাকালো উপস্থিত সবার পানে। এতগুলো মানুষের মধ্যে কোলে নিলে তাকে হয়তো আরও বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হবে। প্রথম দিন শ্বশুরবাড়িতে ঢুকেই মান ইজ্জতে দফা রফা হয়ে যাবে নির্ঘাত। তার থেকে এই মুহূর্তে তুর্যের সাথে কথা শোনাই শ্রেয় বলে মনে হলো পৃথার। মেয়েটা তুর্যের পিছু পিছু পা বাড়ালো। তুর্যের ওষ্ঠে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। সে পৃথার এক হাত বগল দাবা করে তাকালো মায়ের পানে। ওষ্ঠে হাসি বজায় রেখে বলল, দোয়া করো মা, বিশাল এক যুদ্ধ শেষে তোমার ছেলে তার বউকে নিয়ে রুমে যাচ্ছে। তাহমিনা বেগম তেতে উঠলেন। তুর্যের পানে তেড়ে গিয়ে বললেন, হতচ্ছাড়া, দাঁড়া তুই, এক চড়ে তোর হাসি আমি বের করে দিচ্ছি বেয়াদব। মায়ের কথা শুনে তুর্য নিজের পায়ের গতি বাড়ালো। বলা তো যায় না কখন এসে পেছন থেকে তার বউকে টেনে ধরে। ব্যস্ত হয়ে ছেলেটা পৃথাকে নিয়ে কেটে পড়ল। দ্রুত নিজের কক্ষে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দিল। তাহমিনা বেগম গর্জে উঠলেন আরও। ছেলের সাথে না পেরে তাকালেন স্বামীর পানে। ঝাঁঝালো কণ্ঠে বললেন, দেখলে দেখলে তোমার ছেলের কীর্তিকলাপ। মোজাম্মেল চৌধুরী এগিয়ে এলেন স্ত্রীর পানে। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আহা, রাগ করো না তহমিনা। অতিরিক্ত রাগ তোমার শরীরের পক্ষে ভালো না, প্রেশার ফল করতে পারে। তাহমিনা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে। দাঁতে দাঁত চেপে বললেন, এই তোমার লাই পেয়ে পেয়েই ছেলেটা এমন বকে গেছে, যেমন বাপ তেমন তার ছেলে। মোজাম্মেল চৌধুরী মনে মনে ভেঙচি কাটলেন। চিৎকার করে বলতে চাইলেন, ওখানে যেমন বাপ তেমন তার ছেলে হবে না, হবে যেমন মা তেমন তার ছেলে। এই ছেলে মোটেও আমার মতো হয়নি, হয়েছে একদম তোমার মতো, যেমন মায়ের কার্বন কপি। মনে মনে এত কথা বলেও মুখে কিছুই বলতে পারলেন না মোজাম্মেল চৌধুরী। পুরুষ মানুষ বাইরে যতই বাঘ হোক না কেন, স্ত্রীর সব মুখে তারা সর্বদাই বিড়াল। মোজাম্মেল চৌধুরীও তার ব্যতিক্রম নয়। বাইরে কত বড় ব্যবসা সামলায়, বড় বড় জনমানবের সাথে ওঠা বসা তার, অথচ বাড়িতে বউয়ের সম্মুখে কণ্ঠে কথাই বের হতে চায় না। তার উপর এখন তার বউ যে পরিমাণ রেগে আছে, তাতে কিছু বললে ছেলেকে রেখে তাকেই গরম তেলে ভাজা ভাজা শুরু করবে। মোজাম্মেল চৌধুরী মনের কথা মনেই চেপে রাখলেন। ব্যস্ত হলেন স্ত্রীকে শান্ত করতে। কক্ষে ঢুকেই হাঁপাতে লাগলো তুর্য। যেন কত বড় লড়াই করে ফিরেছে সে। কিঞ্চিত সময় নিয়েই নিজেকে ঠিক করলো ছেলেটা। অতঃপর স্বাভাবিক কণ্ঠে পৃথাকে বলল, যাও ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি। পৃথা শুনল তুর্যের কথা, কিন্তু গেল না সে ফ্রেশ হতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উসখুস করছে মেয়েটা। তখন পরিবারের ওপরে অভিমান করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল পৃথা। মোবাইলটা পর্যন্ত সাথে আনা হয়নি। এই শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে একটু কোমল পোশাক তো তারও পরতে ইচ্ছে করছে, কিন্তু শাড়ি ছেড়ে পরবে কি? কিছুই তো আনা হয়নি। মুখ ফুটে তুর্যকেও বলতে পারছে না কিছু। লোকটা আবার কি না কি মনে করে। তাছাড়া এখনো অবধি তুর্যের সাথে ততটাও ফ্রি নয় সে। সাধারণ কিছু বলতে গেলেও অস্বস্তি লাগে। পৃথাকে ফ্রেশ হতে যেতে না দেখে তার পানে তাকালো তুর্য। হয়তো বুঝলো মেয়েটার উসখুসের কারণ। তুর্য পকেট থেকে মোবাইল বের করলো, কাউকে কল করে শুধুমাত্র বলল, লাগেজ করে রুমে দিয়ে যা। খানিক সময় অতিবাহিত হতেই বন্ধ দরজায় টোকা পড়ল। তুর্য দরজাটা খুলে দিতেই আরুষ দুটো বড় বড় লাগেজ নিয়ে ঢুকলো ভিতরে। লাগেজ দুটো দিয়েই নিঃশব্দে আবারও বেরিয়ে গেল সে। তুর্য একটা লাগেজ এগিয়ে দিল পৃথার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, এখানে তোমার জামা কাপড় পেয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পৃথা অবাক হলো, এই লোক তার জামা কাপড় কখন আনলো? আর তুর্য জামা কাপড় চাইলেই যে তার পরিবার লাগেজ ভরে দিয়ে দেবে তেমনটাও তো নয়। পৃথা অবাক হয়েই খুলল লাগেজটা। সাথে সাথেই চমকে উঠল, এগুলো তার আগের কোনো জামা কাপড় নয়, সব একদম নতুন। শাড়ি, থ্রি পিস, প্লাজো, টি শার্টে ভরপুর লাগেজটা।
পৃথা বিস্মিত দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কণ্ঠে অবাকতার লেশ নিয়েই বলল, এসব আপনি কোথায় পেলেন? তুর্য হাসলো, মোহনীয় কণ্ঠে বলল, তোমার জন্য কিনেছে। পৃথা কিছু বলার ভাষা পেল না। কেমন যেন ভালো লাগলো তার বিষয়টা। এক দৃষ্টিতে চেয়ে রইল তুর্যের পানে। তুর্য দুষ্টু হাসলো, পৃথার পানে একটু এগিয়ে বলল, তোমারই বর, সারাদিন রাত দেখতে পারবে। আপাতত ফ্রেশ হয়ে এসো। পৃথা লজ্জা পেল, ঝট করে মাথাটা নুইয়ে ফেলল সে। লাগেজ থেকে একটা 3 পিস নিয়ে ব্যস্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে। খানিক সময় নিয়ে একদম গোসল সেরে বেরিয়ে এলো পৃথা। তুর্য ততক্ষণে বাড়ির অন্য ওয়াশরুম থেকে গোসল টোসল সেরে খাবার নিয়ে আবারও নিজের কক্ষে ফিরে এলো। দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে গেল ছেলেটা। এ কি রূপ পৃথার! গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়েছে মেয়েটা, মুখটাও ভীষণ স্নিগ্ধ লাগছে। চোখে মুখে এখনো মুক্ত দানার ন্যায় ছিটে ফোটা পানির দেখা মিলছে। তুর্যের কেমন ঘোর লেগে যাচ্ছে, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। গোসলের পর কোনো নারীকে এতটা স্নিগ্ধ লাগতে পারে আগে জানা ছিল না তুর্যের। যদি জানা থাকতো তবে ওই বিদেশের মাটিতে এত বছর সে পড়ে থাকতো না। পড়াশোনা চাঙ্গে তুলে ঠিক ছুটে আসতো বউয়ের কাছে। তুর্যের ঘোরের মধ্যেই তার পানে এগিয়ে এলো পৃথা, ইতস্তত করে বলল, আপনি ফ্রেশ হয়েছেন? তুর্যের ঘোর কাটলো, পৃথার পানে এক পলক তাকিয়ে বলল। হুম। থামলো তুর্য, একটু এগিয়ে তার ধরে রাখা খাবারগুলো টেবিলের ওপরে রেখেই বলল, খেতে এসো তাড়াতাড়ি। পৃথার খিদে পেয়েছিল এমনিও, খাবার দেখে খিদে যেন আরও বেড়ে গেল। সে কখন খেয়েছে, তারপর যদিও গাড়িতে তুর্যের জোড়াজড়িতে একটু খেয়েছিল, তাও হঠাৎ পরিবার ছেড়ে আসা, নতুন মানুষের সাথে নতুন স্থানে গমন, অপরিচিত স্থান, বিভিন্ন চিন্তা ভাবনায় ভালোভাবে খেতে পারেনি। পৃথা দ্বিরুক্তি করল না, চুপচাপ খেয়ে নিল তুর্যের সাথে। তবে বিপত্তি বাঁধল খাওয়া দাওয়া শেষে ঘুমোনো নিয়ে। এখন পৃথা ঘুমাবে কোথায়? তুর্যের সাথে ঘুমাবে? কখনো না। একে তো অপরিচিত এক পুরুষের সাথে এক বিছানায় ভাবতেই শরীর শিউরে উঠছে পৃথার, বুকের মধ্যে হাঁসফাঁস অনুভব হচ্ছে। তার উপর তুর্য তাকে 7 বছর আগে বিয়ের আসরে ত্যাগ করেছিল। ওই বিষয়টা যেমন তুর্যের কোনো দোষ ছিল না, তেমনি পৃথারও তো দোষ ছিল না। তাহলে তাকে কেন শাস্তি পেতে হয়েছিল? মানুষজন কেন তাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল? শুধুমাত্র তুর্যের ছেড়ে যাওয়ার জন্য? পৃথা চোখ ঘুরিয়ে দেখল কক্ষের চারিদিকে। বিছানা ছাড়াও সোফা রয়েছে কক্ষে। আচ্ছা, এখন সে কি বাংলা সিনেমার মতন ওই সোফায় ঘুমাবে আর তুর্য বিছানায়? পৃথার হৃদয় তীব্র বিরোধিতা করল তার এই ভাবনার। সে কেন সোফায় ঘুমাবে? সোফায় ঘুমালে তুর্য ঘুমাবে? তাহমিনা বেগম তো বলেছিলেন আলাদা কক্ষে থাকার জন্য। আলাদা থাকলে আর এত ঝামেলা হতো না। এখন দুজনেই 2 কক্ষে বিছানায় ঘুমাতে পারত। পৃথার ভাবনার মধ্যেই তুর্য বেশ 8-8 বেঁধে বসলো বিছানায়। সাথে সাথে পৃথা চেঁচিয়ে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, সাবধান, বিছানায় আমার পাশে আসার চেষ্টাও করবেন না। 7 বছর আমাকে ছেড়ে গিয়েছিলেন না, এখন আরও 7 বছর আমাকে ছেড়ে থাকার প্রস্তুতি নিন। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল ধরনের বুকে। বিস্মিত নয়নে তাকালো তার মুরগির বাচ্চার মতন বউটার দেখে। এসব কি বলছে পৃথা? বিছানায় আসতে পারবে না? আরও 7 বছর বউ ছেড়ে দূরে থাকতে হবে? তুর্যের মাথায় চক্কর দিয়ে উঠল। পরক্ষণেই সে নিজের হাত উঁচে হাতের করগুলো এক এক করে গুনতে শুরু করলো। এখন যদি তুর্যের বয়স 27 হয়, তবে 7 বছর পর কত হবে? এক এক করে গুনল। 28, 29, 30, 31, 32, 33, 34। তুর্যের চোখগুলো বড় বড় হলো। 7 বছর পর তার বয়স 34 হবে। তুর্য তাকালো বউয়ের পানে, চোখ বড় বড় রেখেই শুধালো, তুমি কি আমাকে আমার বাচ্চাদের থেকে আব্বা ডাক সরানোর বদলে দাদা ডাক সরানোর পরিকল্পনা করছো বউ? পৃথা ভড়কালো। এ পুরুষ এসব কি বলছে? এখনো অবধি বিয়েটাই ঠিকভাবে মানা হলো না, এর মধ্যে বাচ্চা কাচ্চা কোথা থেকে এলো? বেলাজ বেশরম পুরুষ কোথাকার! কত দূর অবধি চিন্তা করে ফেলেছে, ভাবতেই শিউরে উঠল মেয়েটা। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি বিছানা থেকে উঠুন তাড়াতাড়ি, এখানে আমি একা ঘুমাবো। তুর্য বিছানা ছেড়ে উঠল না, বরং সরু দৃষ্টিতে তাকালো পৃথার পানে, কপাল কুঁচকে শুধালো,
তাহলে আমি কোথায় ঘুমাবো? পৃথা নিজের ডান হাত উচালো, এক আঙুল দিয়ে ইশারা করলো সোফার পানে, অতঃপর পরিষ্কার কণ্ঠে বলল, সোফায়। তুর্য ডানে বামে মাথা ঝাঁকিয়ে না বোঝালো তৎক্ষণাৎ, জোরালো কণ্ঠে বলল, এত যুদ্ধ বিগ্রহ করে বউ এনেছে আলাদা ঘুমানোর জন্য? আশ্চর্য। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আলাদা ঘুমানোর জন্যই এনেছেন। 7 বছর তো খুব ছেড়ে থেকেছিলেন আমাকে, এখন আরো 7 বছর দূরে থাকবেন? তুর্য ভ্রু কুচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল পৃথার পানে, অতঃপর হুট করেই একটু একটু এগিয়ে গেল মেয়েটার নিকট, মৃদু কণ্ঠে বলল, এখনো তো প্রাপ্তবয়স্ক নয় তুমি, তারপর যদি আবার ফিরতাম ওই 7 বছরের মধ্যে, সামলাতে পারতে আমাকে? পৃথার ভ্রুদয় কুঁচকে এলো। মেয়েটা কয়েক সেকেন্ড সময় নিল তুর্যের কথার মানেটা বুঝতে, তবে সম্পূর্ণভাবে পৃথার মস্তিষ্কে কথাটা পৌঁছাতেই কান গরম হয়ে উঠল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সে তুর্যের পানে। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! সামলাতে পারতো মানে কি? পৃথা জ্বলে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য, বেশরম, বিছানা থেকে উঠুন আপনি। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না, কিছুতেই না। বিয়ের আসরে না হয় ক্রোধের বশে আমাকে ত্যাগ করেছিলেন, আমিও তার জন্য আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু এর পরবর্তী 7 বছর কি হয়েছিল? কেন একটা বারও আমার খোঁজ খবর নেননি? এর জন্য আমি আপনাকে মাফ করব না। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমেছিলাম ইংল্যান্ডে, কিন্তু সেখানে গিয়ে আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছে। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্য পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এইটুকু বলেই থামতে হলো তুর্যকে। পৃথা জ্বলে উঠল, ক্রোধিত কণ্ঠে বলল, আমাকে ভোলার জন্য আপনি অন্য মেয়েদের সান্নিধ্যে গিয়েছিলেন, লুচ্চা বেটা। এতক্ষণ তো আপনাকে যাও মাফ করতাম, এখন তো মাফ করার প্রশ্নই ওঠে না। দূর হন আপনি আমার চোখের সামনে থেকে, আমার বিছানা থেকে। তুর্য ভ্যাবাচাকা খেয়ে গেল পৃথার কথায়। সে বেশ ভালোই বুঝলো আবেগের বশে ভুল স্থানে ভুল কথা বলে ফেলেছে। এখন কি হবে? বউ যে তার রেগে গেছে ভীষণভাবে। আগে তো শুধুমাত্র বিছানা ছাড়ার কথা বলেছিল, এখন তো চোখের সামনে থেকেও দূর হতে বলছে। তুর্য ব্যস্ত হলো, পৃথাকে ঠান্ডা করতে বলল, কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি আমি, শুধুমাত্র যাওয়ার চেষ্টা করেছিলাম। পৃথা ঠান্ডা হলো না, বরং দাঁতে দাঁত চেপে বলল, চেষ্টা তো করেছেন। থামলো পৃথা, তুর্যের পানে আঙুল তুলে বলল, এই এই আপনি এখনো বিছানায় কি করছেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না, বিছানা ছাড়ুন দ্রুত। তুর্য নিজের জালে নিজেই ফেসেছে। বেচারার এখন ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজে টেনে টেনে ছিঁড়তে। কে বলেছিল আবেগের বশে তাকে অন্য মেয়েদের কথা বলতে? ওইটা ছাড়া তো বাকি সব বলতে পারতো, তাহলেই হতো। তুর্য ঢোক গিলল, করুণ কণ্ঠে বলল, তোমাকে ছাড়া আমি কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি বউ। এটা শুধুমাত্র একটুখানি চেষ্টা করেছিলাম, যে চেষ্টা আমি কখনো সফল হয়নি। পৃথা মানল না তুর্যের কথা, চেঁচিয়ে উঠল সে, হুমকি দিয়ে বলল, আপনার কোনো কথা আর আমি শুনতে চাচ্ছি না। আপনি বিছানা থেকে উঠবেন নাকি আমি নিজে রুম থেকে বেরিয়ে যাব? কথাটা বলেই পৃথা রেগে মেগে উঠে দাঁড়ালো বিছানা থেকে, পা বাড়ালো দরজার দিকে। তুর্য ভরকালো, তড়িঘড়ি করে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, আমি উঠছি তুই বিছানা ছেড়ে, সোফায় যাচ্ছি আমি, তবু তুমি বাইরে যেও না। পৃথা থমকে দাঁড়ালো, তুর্যের পানে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বিছানায় বসলো আবারও। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেললো এবারের মতে। যাক, বউ তো তবু বাইরে যায়নি, রুমেই আছে। বাইরে গেলেই আবার আর এক ঝামেলা বাঁধত। এমনিই তাদের আলাদা করার জন্য ঘসেটি বেগমের বংশধর তাহমিনা বেগম ওত পেতে রয়েছেন, তার উপর যদি শুনতেন পৃথাও তার সাথে থাকতে চায় না, তাহলে তো হয়েছেই। 7 বছরে আর সত্যি সত্যি বইয়ের মুখ দেখা লাগতো না। বাচ্চা কাচ্চা তো বহু দূরের ব্যাপার। এখন তবুও এক রুমে আছে দুজন, আসবে যাবে, দেখা হবে দুজন দুজনের সাথে। আর পৃথার রাগ, ওটাও খুব দ্রুতই ভেঙে গুঁড়িয়ে দেবে তুর্য। কথাগুলো ভাবতে ভাবতেই তুর্য তাকালো বইয়ের পানে।
মেয়েটা ইতিমধ্যে শুয়ে পড়েছে। হতাশ হলো তুর্য। কি নিষ্ঠুর বউ তার! তাকে সোফায় ঘুমাতে দিয়ে বিছানা দখল করে কি আরামে শুয়ে পড়েছে। এর মানে কি একটুও দয়ামায়া নেই? তুর্য অসহায় ভঙ্গিতে এগিয়ে গেল সোফার পানে, কোনো রকমে আটসাঁত বেঁধে শুয়ে পড়ল সোফায়। কিন্তু বউ থাকতেও এইভাবে কি একা শোয়া যায়? মন যে মানতে চায় না। তুর্যের মনের মধ্যেও আনচান আনচান শুরু করেছে। মুরগির বাচ্চার মতন বউটার সান্নিধ্য পেতে ইচ্ছে করছে ভীষণ। ক্রমেই অধৈর্য হয়ে উঠছে মন মস্তিষ্ক। তবুও ছেলেটা নিজেকে দমিয়ে ঘুমানোর চেষ্টা চালালো। অনেকটা পথ জার্নি করে এসেছে, এখন তার একটু ঘুমের প্রয়োজন। কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও ঘুম আর ধরা দিল না তুর্যের চোখে। শরীর ক্লান্ত, চোখেও ঘুম আছে, কিন্তু হৃদয়ের অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না। বউয়ের সান্নিধ্য না পেলে এই অস্থিরতা কাটবে বলেও মনে হয় না। তুর্য সোফা থেকে মাথা উঁচিয়ে তাকালো বিছানার পানে, মৃদু কণ্ঠে ডাকলো, বউ, ও বউ। পৃথা কোনো সাড়া দিল না। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তুর্য একটু কেশে গলা পরিষ্কার করে নিল। আগের তুলনায় গলা উঁচিয়ে কণ্ঠে সুর তুলে ডাকলো, বউ গো, ও বউ। কেবলই চোখ দুটো লেগে এসেছিল পৃথার। এর মধ্যেই আবার এর এমন স্বরে ডাকাডাকি। প্রথমবার গান শুনে কোনো সারা শব্দ না দিলেও এবার আর চুপ থাকতে পারল না মেয়েটা। বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে? এমন ছাগলের মতো সুর তুলছেন কেন? পৃথা অপমান করলেও সেই অপমান বিন্দু পরিমাণ গায়ে লাগালো না তুর্যের। বউয়ের অপমান গায়ে লাগলে বাচ্চা কাচ্চা আর পয়দা হওয়ার সুযোগ পাবে না। তুর্য ভেঙচি কাটলো, ঠোঁট উল্টে দিয়ে বলল, এটুকু ছোট সোফায় আমার তো বড় শরীরটা আটাচ্ছে না। থামলো তুর্য। পরপর নিজের পায়ের দিকে ইশারা করে বলল, পা দুটো বাইরে পড়ে আছে, দেখো। পৃথা বিছানায় উঠে বসলো, কপালে ভাঁজ ফেলে তাকালো তুর্যের পানে, ভারী কণ্ঠে বলল, তো আমি কি করব? গলা খাকারি দিল তুর্য, আমতা আমতা করে বলল, আমাকে একটু বিছানায় নাও না। না। পৃথার কাট কাট কণ্ঠস্বর। তবে হাল ছাড়ল না তুর্য, মলিন কণ্ঠে বলল, সারাটা রাত কতটা পথ জার্নি করে এসেছি, শরীরটা ক্লান্ত লাগছে ভীষণ। এখন যদি একটু ঠিকভাবে ঘুমোতে না পারি, যাক, কি আর করার। বউ যখন বিছানায় স্থান দেবে না, বাধ্য হয়ে এখানে থাকতে হবে। পৃথা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মায়া হলো মেয়েটার। যত যাই হোক না কেন, এটা তুর্যের রুম, সেখানে তুর্য ঠিকভাবে ঘুমাতে পারবে না আর পৃথা আরামে ঘুমাবে, বিষয়টা মোটেই ভালো দেখায় না। যদিও পৃথার বেশ ইতস্তত লাগছে এভাবে এক বিছানায় তুর্যের সাথে ঘুমাতে, কিন্তু উপায় তো নেই। এখন বাইরে গিয়ে আলাদা থাকার কথাও বলা যাচ্ছে না। নতুন বসে লাজ লজ্জারও তো একটা ব্যাপার আছে। চাইলেই কি শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলা যায় আমি আলাদা ঘুমাবো? তারাও বা কি ভাববে? তাছাড়া তুর্য তার স্বামী, যতই মান অভিমান থাকুক না কেন, সারা জীবন তো আর আলাদা থাকতে পারবে না। একসাথেই একদিন না একদিন থাকতেই হবে, তা এখন থেকেই হোক আর তখন থেকেই হোক না কেন। ফোঁস করে একটা শ্বাস ছাড়ল পৃথা, অতঃপর বলল, বিছানায় আসুন। তুর্যের ওষ্ঠ প্রসারিত করে হাসল। যাক, তার পরিকল্পনা কাজে দিয়েছে। বউ তাকে বিছানায় ডেকেছে, এর থেকে শান্তি আর আছে নাকি? তুর্য আনন্দে গদগদ হয়ে বিছানায় গেল। সাথে সাথেই পৃথা একটা কোল বালিশ ফেলে দিল বিছানার মধ্যে বরাবর। তুর্যের পানে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি এই কোলবালিশের ওপাশে ঘুমাবেন আর আমি এপাশে। ভুলেও এই কোলবালিশ সরিয়ে এপাশে আসার চেষ্টা করবেন না। মনে করবেন এটা ভারত চীনের বর্ডার। তুর্যের মুখখানা চুপসে গেল। কত আশা নিয়ে সে বিছানায় এসেছিল, আর শেষে কি হলো? তাদের মধ্য বরাবর আগাছা হয়ে উদয় হলো এই কোলবালিশে। তুর্য হতাশ দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অসহায় কণ্ঠেই বলল, এর নাম ভারত চীন বর্ডার না রেখে ভারত বাংলাদেশ বর্ডার রাখা যায় না বউ? ভারত বাংলাদেশ বর্ডার হলে মাঝে মধ্যে তাও 2-4 বছর ঘুষ দিয়ে বর্ডার পেরোনোর সম্ভাবনা থাকে, কিন্তু ভারত চীন বর্ডারে নো চান্স, সোজা গুলি করে খুলি উড়িয়ে দিবে। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কাট কাট কণ্ঠে বলল, গুলি করে আপনার খুলি উড়াতে পারবো কিনা জানি না, তবে এই কক্ষ থেকে ঠিক বেরিয়ে যেতে পারবো। এই কোলবালিশ ভেদ করে এইদিকে আসার চেষ্টা করলে সোজা রুমের বাইরে চলে যাব, বলে দিলাম। তুর্য চোখ মুখ কুঁচকাল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি তো দেখছি ভারত চীনের বর্ডারে থেকে ভয় করবো।
পৃথা গায়ে মাখল না তুর্যের কোনো কথা। এই বান্দা সর্বদাই এমন আজগুবি সব কথা বলবে, এ আর নতুন কি? মেয়েটা আর সময় নষ্ট করলো না, তুর্যকে একটা ভেঙচি কেটে পাশ ফিরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল, আজে বাজে কথা রেখে ঘুমাতে দিন এখন। তুর্য আর কথা বাড়ালো না, বউয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়ল কোলবালিশের এক পাশে। তবে ঘুমালো না তুর্য। বউকে পাশে রেখে কি আর তার মন মতো পুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়ে শরীরে প্রেমের জোয়ার বইছে বেচারার। তুর্য বেশ কিছুক্ষণ সময় ঘুমের ভান ধরে মটকা মেরে পড়ে রইল বিছানায়। অতঃপর পৃথা আর কোনো সারা শব্দ না পেয়ে উঠে বসলো। ওকে দিয়ে দেখলো পৃথা সত্যি ঘুমিয়েছে কিনা। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে, তবু তুর্য নিজের হাত বাড়িয়ে পৃথার নাকের কাছে ধরল, ভালোভাবে পর্যবেক্ষণ করলো ঘুমিয়েছে কিনা। না, এবার তো মনে হচ্ছে সত্যি ঘুমিয়েছে। তুর্য আস্তে ধীরে তার আর পৃথার মধ্যকার কোলবালিশটা সরিয়ে দিল। অতঃপর খুব সাবধানে শুয়ে পড়লো পৃথার গা ঘেঁষে। ইস, কি মিষ্টি একটা গন্ধ আসছে তার বউয়ের শরীর থেকে, অথচ এই মেয়েটা কিনা তাকে দূরে রাখতে চাইছিল। তুর্য আলতোভাবে পৃথার কোমরে হাত দিল, টেনে নিয়ে মিশিয়ে নিল নিজের বক্ষের সাথে। আলতোভাবে পৃথার কপালে চুমু খেয়ে বলল, ভারত চীনের বর্ডার কেন? চীনে মহাপ্রাচীর তুলে দিলেও আমাকে আমার বোর্ড থেকে আলাদা করা যাবে না। কথাটা বলেই ওষ্ঠ প্রসারিত করে হাসল তুর্য। পৃথাকে লুকিয়ে নিল বুকের মধ্যখানে। অতঃপর চোখ বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় গড়ালো কিছুটা। সকালের সূর্যটাও তার তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। চারিপাশ থেকে আজানের সুমিষ্টি ধ্বনিও শোনা যাচ্ছে। হয়তো জোহরের আজান পড়েছে। সারা রাত জার্নি করে এসে ভোরের দিকেই তো ঘুমিয়েছিল পৃথা আর তুর্য, তাই বাড়ির কেউই আর ডাকেনি তাদের। তবে জোহরের আজানের ধ্বনি কর্ণে পৌঁছাতেই ঘুম ভাঙল তুর্যের। পিটপিট করে চোখ খুলতেই চোখের সম্মুখে ভেসে উঠল পৃথার ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। তুর্য হৃদয়ে প্রশান্তি অনুভব করলো। তার কতদিনের স্বপ্ন ছিল এভাবে বুকের ভেতরে বাচ্চা বউটাকে নিয়ে ঘুমাবে, আবার জেগে উঠবে দেখবে বউটার মুখশ্রী। আজ সেই স্বপ্ন বুঝি পূরণ হলো। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। ঘুমানোর দরুন নাক, গাল, চোখ কেমন ফুলে ফেপে উঠেছে। তুর্যের লোভ লাগলো, ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এ পর্যায়ে নিজের ইচ্ছাটাকে দমন করলো না, হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল বউয়ের নাক, গাল, ওষ্ঠ। তবে এতেও বুঝি তার তৃষ্ণা মিটল না। তার হৃদয়টা আরও কিছু চাইল। নিষিদ্ধ চাওয়ারা তর তরিয়ে জাগ্রত হলো। তুর্য একটু ঝুঁকলো পৃথার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার নাক, কপাল এবং গালে। এরপর আবার সেই ওষ্ঠ। আগের বার এই ওষ্ঠে চুমু খেতে গিয়ে ধরাটা খেয়েছিল, এবারও যদি ধরা খায় তবে আর রক্ষা নেই, বউ সোজা রুম ছেড়ে দেবে। তুর্য একবার ভাবলো চুমু খাবে না, কিন্তু মনটাকে কোনোভাবেই দমাতে পারলো না সে। চুমু খাবে না করে চট করে একটা চুমু খেলো পৃথার ওষ্ঠে। মেয়েটা কোনোভাবে টের যাতে না পায় তাই অতি দ্রুত সরেও এলো। ঝুঁকি না নিয়ে কোলবালিশটা আবারও রেখে দিল পৃথা আর তার মাঝখানে। অতঃপর মৃদু কণ্ঠে ডাকলো মেয়েটাকে, বউ, ও বউ। পৃথা নড়ে চড়ে উঠলো একটু, তবে পুরোপুরি উঠলো না। তুর্য আর ডাকলো না, মেয়েটা ঘুমাচ্ছে, আর একটু ঘুমায়। তুর্য বিছানা ছেড়ে উঠে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা সবুজ রঙা পাঞ্জাবি জড়ালো তার শক্তপোক্ত ফর্সা শরীরে। অতঃপর টুপি মাথায় রওনা হলো মসজিদে। পৃথার ঘুম ভাঙলো তখন ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2টা বেজেছে। ঘুমের ঘোরে চোখ বন্ধ রেখে বিছানায় উঠে বসলো সে। ফোলা ফোলা চোখে মুখে তাকালো পাশে, দেখলো কোলবালিশটা একদম যথাস্থানেই আছে, আর তুর্য কক্ষে নেই। যাক, অন্তত ছেলেটার একটু তো সুবুদ্ধি হয়েছে, এই কোলবালিশটা বেরোনোর চেষ্টা করেনি। হাত তুলে আড়মোড়া ভাঙল পৃথা। হঠাৎ কক্ষে টানানো দেয়াল ঘড়িটার পানে তাকাতেই চক্ষু চড়ক গাছ তার। 2টো বেজে গেছে। এত সময় ঘুমিয়েছে সে, আর কেউ ডাকলো না। পৃথা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, তার উপর নতুন বউ। সে যদি এভাবে ঘুমিয়ে থাকে তাহলে কি হয়? সবাই কি ভেবেছে কে জানে। পৃথা হন্তদন্ত হয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো।
একটু শান্ত মনে জোহরের নামাজটা আদায় করলো। অতঃপর শরীরে জড়ানো 3 পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। কিন্তু এ কি, বাড়ির সবাই কোথায়? পৃথা শরীরে জড়ানো ওড়নাটা আর একটু টেনে টুনে ঠিক করলো। তাকালো আশেপাশে, ভোরেও তো এ বাড়িতে ভরপুর মানুষ দেখলো, এখন কই সব? হঠাৎ পাশের এক কক্ষ থেকে টুংটাং আওয়াজ ভেসে এলো পৃথার কর্ণে। হয়তো ওখানে কেউ আছে। আওয়াজগুলো অনুসরণ করেই সেই কক্ষের পানে গেল মেয়েটা। দেখা মিলল তাহমিনা বেগমের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। টেবিলে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কক্ষের চারিদিকে। কক্ষে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই তাহমিনা বেগম সেদিকে ফিরে তাকালেন। পৃথাকে দেখে একগাল হেসে বললেন, উঠে পড়েছিস, আয় বস, একসাথে খাবো আমরা। পৃথা এগিয়ে গিয়ে দাঁড়ালো টেবিলের পাশে। বসবে নাকি বসবে না দ্বিধায় আছে। কেমন ইতস্তত লাগছে তার। আর তুর্যটাও বা কোথায়? ঘুম থেকে উঠে তো একটা বারের জন্য দেখা মিলল না তার। কোথায় কি বেরিয়েছে তাহমিনা বেগমের কাছেও জিজ্ঞেস করবে কি? না না, কি না কি ভাববে আবার। পৃথার ভাবনার মধ্যেই তাহমিনা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো। ভ্রু কুচকে তিনি বললেন, কি হলো বস? পৃথা ইতস্তত করলো। চেয়ারে বসতে বসতেই বলল, এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে তাকালেন পৃথার পানে, শাসিয়ে বললেন, এই আন্টি কি রে? মা বলবি মা।